আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আয়শা সিদ্দিকা অর্পা, পড়াশোনা করছি কুয়েটে। সো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এইচএসসির লাস্ট মোমেন্ট প্রিপারেশনটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে। এইচএসসির লাস্ট মোমেন্ট প্রিপারেশন বলতে আমরা আসলে কী বুঝতেছি এখানে, সেটা হচ্ছে লাস্ট মোমেন্ট বা যেই টাইমটুকু আমাদের কাছে এখন আছে এই টাইমটাকে প্রপারভাবে ইউটিলাইজ করা অথবা পড়াশোনাটাকে গুছিয়ে আনা, এটাই হচ্ছে লাস্ট মোমেন্ট প্রিপারেশন। আমাদের এখন এটার ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে বারবার তোমাদেরকে বলতেছি, সব কিছু পড়ে এখন যদি তোমরা মাথা নষ্ট করতে চাও তাহলে কিন্তু যা যা হয়েছে সেটাও নষ্ট হবে। তো এইটার আগে এই জন্যই আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে একটা কমপ্লিট গোছানো প্ল্যান। এখন কেউ কারো প্ল্যান বানায় দিতে পারে না, কিন্তু তোমাদেরকে আমি আইডিয়া দিতে পারি, সেইটা অনুসারে যার যতটুকু বাকি সে অনুসারে তোমরা আগাতে পারো। তোমাদের কিছু বাকি থেকে থাকে তাহলে, আর যদি মনে হয় যে তোমরা ভালো করতে চাও তাহলে তোমরা ভিডিওতে থাকো, অথবা যদি তোমাদের এমন মনে হয় যে না আজকের পড়াটা কালকে করব, কালকের পড়াটা পরশু করব, তাহলে দেন ইউ ক্যান স্কিপ দ্য ভিডিও। আচ্ছা, আসো এখন প্রথমে আমাদের লাগবে যেটা, সেটা হচ্ছে একটা গোছানো প্ল্যান লাগবে বা গোছানো প্রিপারেশন বা কমপ্লিট গোছানো ম্যাটেরিয়ালস। কমপ্লিট গোছানো একটা ম্যাটেরিয়ালস লাগবে। এখন এটা বলতে আমি কি বোঝাচ্ছি, এইটা বলতে বোঝাচ্ছি যে আমাদের পড়ালেখাটা খুব বেশি গোছানো হতে হবে। এমন না যে আমাদের সব কিছু পড়ে শেষ করাটা আসলে টাফ, যেটা অ্যাডমিশন টাইমেও শেষ করা যায় না। তো অ্যাডমিশনের কথা আপাতত যেহেতু 1 মাস আছে, সেটাকে আমরা একটু সাইড করে এইচএসসিটাকে গোছানোটা খুব দরকার। কারণ দেখো, এখন কমপ্লিট গোছানোর প্রস্তুতি বলতে কি বোঝাচ্ছি, ধরো হচ্ছে আমরা আমাদের কনসেপ্টগুলা ওভারভিউ করে চলে যেতে হবে। তো কনসেপ্টগুলো আমরা দেখব, কনসেপ্টগুলো আমরা রিভিশন দেব। এটার জন্য আমরা কি কি করতে পারি, কনসেপ্টের জন্য যে যেখান থেকে রিভিশন দিয়েছো বারবার পরীক্ষাগুলোর জন্য, সেটাই আমাদেরকে রিভিশন দিতে হবে। বা এই রিভিশন ম্যাটেরিয়াল হতে পারে কি, হতে পারে নোট খাতা, যেটার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্টগুলো তোমরা নোট করছিলা ফার্স্ট ইয়ারে তো বা সেকেন্ড ইয়ারে, যাই হোক নোট খাতা হতে পারে, টেস্ট পেপার হতে পারে, অনেকের ক্ষেত্রে সেটা হবে মেইন বই। তো আমাদেরকে এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, এগুলো থেকে আমাদের কনসেপ্টগুলো জেনে নিতে হবে বা একটু রিভিশন দিয়ে নিতে হবে, যাতে আমাদের প্রত্যেকটা টপিক মাথায় অন্তত থাকে। তো এটা আরও গোছানো যেতে পারে যদি আমাদের বোর্ড প্রশ্নগুলো খুব ভালো মতো পড়া থাকে। আর যাদের পড়া হয় নাই, অবশ্যই মাস্ট বোর্ড প্রশ্ন আমাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এটাই আগে আমাদের গোছাতে হবে। এটা যদি হয়, আমাদের কমপ্লিট গোছানো ম্যাটেরিয়ালস যদি আমাদের থাকে, এরপরে আমাদের আগাতে হবে রিভিশনের জন্য, বারবার রিভিশনের জন্য। আর হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে কি কি জিনিসে আমাদের প্রবলেম আছে। আমাদেরকে অবশ্যই প্রবলেম জিনিসগুলো খুঁজে বের করতে হবে, যে আমাদের কোন কোন জায়গায় দুর্বলতা বেশি, প্রবলেমগুলো খুঁজে বের করে আমাদের সেগুলো আইডেন্টিফাই করতে হবে। তো ধরো হচ্ছে কারো আইসিটির ক্ষেত্রে যদি বলি, ধরো অনেকের কোডের যে চ্যাপ্টারটা 5 নম্বর চ্যাপ্টারের প্রবলেম হতে পারে, তারপরে অনেকের ধরো হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলোতে প্রবলেম। এরকম আমাদের যে যে জিনিসগুলো প্রবলেম সেগুলো আমরা মার্ক করে রাখবো, অবশ্যই এখন মার্ক করতে হবে, আর সময় নেই। তো মার্ক করার পরে আমরা এগুলাকে একটু চেষ্টা করব বারবার রিভিশন দিয়ে যতটুকু আয়ত্তে আনা যায়। এখন যেহেতু সময় কম, আমাদের রিভিশন দিতে হবে যা পারি সেগুলা, প্লাস হচ্ছে আমাদের যেগুলা মনে হচ্ছে যে একটু উইক যে যে টপিকে, ওগুলো আমাদেরকে আলাদা করতে হবে, করে ওগুলোর উপর আমাদের জোর দিতে হবে। আর যেগুলো আমরা পারি সেগুলো আমরা বারবার করে রিভিশন দেব। এইটা হচ্ছে আমাদের প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, সেগুলো সলভ করার ব্যবস্থা করতে হবে। এরপর আমাদের যেটা করতে হবে, টেস্ট পেপার। অবশ্যই এখন টেস্ট পেপার অনেক ইম্পর্ট্যান্ট। টেস্ট পেপার থেকে আমরা কি সব করব, সব করার এখন সময় নেই। যদি তোমাদের মধ্যে এমন কারো থাকে যে বোর্ড প্রশ্ন খুব ভালো মতো হয়ে গেছে, খুবই ভালো কথা, তখন তোমরা হচ্ছে কাজ করতে পারো। বোর্ড প্রশ্ন অবশ্যই, বোর্ড প্রশ্নের উপরে কোনো কিছু নাই, বোর্ড প্রশ্ন আমাদের খুব ভালো মতো করতে হবে। যাদের এখনও আয়ত্তে আসে নাই তারা বোর্ড প্রশ্নই ভালো মতো দেখো। তো বোর্ড প্রশ্নর পরে যাদের বোর্ড প্রশ্ন হয়ে গেছে ওরা চাইলে একটু ক্যাডেট কলেজের প্রশ্নগুলো দেখতে পারো।
ক্যাডেট কলেজ প্রশ্ন বা আদার কলেজে যে প্রশ্নগুলো সেগুলো দেখলে তোমাদের একটু মানে কনসেপ্টটা আর একটু মজবুত হবে, আর কিছু না। তাই বলে যে খুব কঠিন কঠিন জিনিসগুলো পড়ে আমরা ভয় পাবো যে এগুলো যদি আসে কি করব, বিষয়টা এমন না। যদি তোমরা এগুলো দেখো তখন হচ্ছে তোমাদের কনসেপ্ট আর একটু ভালো হলো, যে আর একটু বুঝলাম যে এখান থেকে ঘুরায় করলে এরকম আসতে পারে। এটাই হচ্ছে ক্যাডেট কলেজ আর আদার কলেজের প্রশ্নগুলো দেখার বেনিফিট। এখন যেহেতু সময় কম, তোমাদের উচিত হবে বোর্ড প্রশ্নগুলো খুব ভালো মতো করে করা। যাদের একদমই কিছু পড়া হয় নাই তাদের জন্য বলতেছি, যান বাঁচানো ফরজ। তোমাদের বোর্ড প্রশ্ন করা এখন ইম্পর্টেন্ট, তোমরা ডেঞ্জারে আসো। অবশ্যই বোর্ড প্রশ্ন আমাদের খুব ভালো মতো পারতে হবে। এইবার আসো, বোর্ড প্রশ্নের মধ্যে আমাদের এখন কি কি প্রবলেম থাকতে পারে। ধরো যারা নতুন নতুন করতেছো, নতুন কারোই করার কথা না, তারপরেও যদি তোমাদের এমন থাকে পড়ালেখা হয় নাই, তো তোমরা দেখো বোর্ড প্রশ্নের মধ্যে আমাদের কত সাল পর্যন্ত করা উচিত। বোর্ড প্রশ্ন চেষ্টা করবা 10 বছর মিনিমাম করার, 10 বছর মিনিমাম করার। তাহলে হচ্ছে তোমাদের মানে বোর্ড প্রশ্নের সুবিধা কি, আসলে একটা বই থেকে কি টাইপের অঙ্ক আসতেছে আমরা সেটা বোর্ড প্রশ্ন দেখে বুঝি। আর বোর্ড প্রশ্নয় আমাদের বেশিরভাগ কনসেপ্ট থাকে। তো যখন তুমি বোর্ড প্রশ্নগুলো সলভ করবা দেখা যাবে যে বইয়ের একটা চ্যাপ্টারের প্রায় সবই মানে কমপ্লিট হয়ে গেছে। তো এই জন্য বোর্ড প্রশ্নের মধ্যে আমাদের লাস্ট 10 ইয়ার্সের প্রশ্ন অবশ্যই খুব ভালো মতো পারতে হবে। 10 ইয়ার্সের কোয়েশ্চেনগুলো আমরা ভালো মতো দেখব প্রত্যেকটা সাবজেক্টের জন্য। এরপর আমাদের যেটা করতে হবে, দেখো এবার আমি বলি যাদের অবস্থা কেমন আমি বলি। দেখো 3টা গ্রুপ হবে, হ্যাঁ 3টা গ্রুপ হবে। ধরো 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার আর 3 নাম্বার। তো 1 নাম্বার গ্রুপের পাবলিক যারা, ওরা দেখা যাবে যে সব কিছুই পড়া শেষ, এখন ওরা রিভিশনের মধ্যে থাকবে। যাদের সব কিছু শেষ তাদের জন্য আমি বলবো তোমরা বারবার রিভিশন দাও, তারপরে মডেল টেস্ট দাও আর এক্সাম দাও বেশি বেশি করে। যাদের সব শেষ তারা কি করবা, এক্সাম দিবা, এক্সাম দিতে পারো, তারপরে মডেল টেস্টগুলো অ্যাটেন্ড করতে পারো। এটা হচ্ছে তোমার জন্য আরও বেশি সুবিধা যারা এই কাজটা করবা। যত এক্সাম দিবা তত বেশি পারবা। তো এই জন্য তত বেশি রিভিশন হবে। তাই বলে যে আমি মডেল টেস্টে অ্যাটেন্ড করলাম, অ্যাটেন্ড করলে না পড়ে চলে গেলাম, এটাতে কিন্তু কোনো বেনিফিট হবে না। আমাদের পড়তে হবে আর পরীক্ষা দিতে হবে। এই টাইমটুকুতে আমাদের এটা কাজে লাগাতে হবে। যারা 1 নাম্বার গ্রুপে আসো তাদের জন্য আমি বলবো তোমরা রিভিশন তো দিতেছই, সাথে তোমরা পরীক্ষাটাও দাও, এটা আরও ভালো হবে। আর যারা দ্বিতীয় গ্রুপে আসো, দ্বিতীয় গ্রুপ বলতে বোঝাচ্ছি যে এই গ্রুপে তারা থাকবে, ধরো হচ্ছে মোটামুটি অবস্থা মানে ভুলে যাচ্ছি একসাথে, আবার মনে হচ্ছে যে অনেক কিছুই পারি কিন্তু আবার ভুলেও যাচ্ছি। তো যারা এরকম অবস্থায় আসো তাদের বলবো তোমরা যেই জিনিসগুলো প্রবলেম মনে হচ্ছে বা যেইগুলো হচ্ছে একটু উইক টপিক, সেই টপিকগুলো আলাদা করে সেইগুলা আলাদা করে প্রত্যেকটা একটা করে সলভ করো আর বারবার করে প্র্যাকটিস করো আর হচ্ছে এক্সাম দাও আর রিভিশন দিতে থাকো। এটাই, আর কিছু না। আর তোমাদের কোনো প্রবলেম হবে না। আর 3 নাম্বার গ্রুপে যারা আসো তারা ভাই বিপদে আসো। তোমাদের 3 নাম্বার গ্রুপে হচ্ছে আসলে যাদের পড়ালেখা হয়ই নাই, তো তোমাদের অবশ্যই কী করতে হবে, বোর্ড প্রশ্ন করতে হবে। বোর্ড কোয়েশ্চেন ছাড়া এখন আর কোনো উপায় নেই। আর তোমরা একটু কনসেপ্টের জন্য কাজ করতে পারো, তোমাদের নোট খাতাগুলো একটু দেখতে পারো, তাহলে হয়তো তোমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে বোর্ড প্রশ্ন করার আগে। এরপর হচ্ছে মেইন বইয়ের কিছু টপিক তোমরা একটু দেখতে পারো, তাহলে দেখা যাবে কি বোর্ড প্রশ্নগুলো তোমরা একটু বুঝতে সুবিধা হবে আর কি। তো এটা হচ্ছে তোমাদের কাজগুলো করতে হবে। এইবার আসো, আমরা 1 মাস তো টাইম আছে যাই হোক, তো এইটাকে আমরা কিভাবে গুছাবো। একটা কথা বলি, এখন তোমাদের উচিত হবে যে এই দিনগুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি। ধরো হচ্ছে আমরা রুটিন টাইপের করতে পারি। তাই বলে যে আমি তোমাদের বলবো ডেইলি রুটিন বানায় মানুষজন, এমন রুটিন বানায়, ধরো হচ্ছে ফুল পাতা গাছপালা সব কিছু আঁকায় ডেইলি রুটিন, ডেইলি ব্লগ, এমনভাবে যারা রুটিন বানাবা ভাই তোমাদের পড়ালেখা হবে না। এই জন্য বলতেছি রুটিন কেউ কারোরটা বানায় দিতে পারে না,
রুটিন নিজেরই বানাতে হয়। আর তাই বলে যে আমি তোমাদের ডেইলি রুটিন বানাতে বলতেছি তা না, তোমরা একটা কাজ করবা, তোমরা নোট টাইপের করতে পারো। করে ধরো হচ্ছে আমরা আজকে কি পড়বো, আজকে আমার কি কি পড়া উচিত, তারপরে ধরো কালকে কি কি পড়া উচিত। হ্যাঁ, এরকম আমি এমন রুটিনের কথা বলতেছি না যে তুমি একবারে 1 মান্থের একটা প্ল্যান বানায় ফেলাইলা 2-3 ঘন্টা বসে, বা হচ্ছে 1 উইকের একটা প্ল্যান করতেছো। এত কিছু দরকার নাই। কারণ দেখো, একটা সত্য কথা বলি, রুটিন ফলো করা আসলে প্রায় ইম্পসিবল, সবার ক্ষেত্রে সম্ভব হয়ও না। যদি সম্ভব হতো তাহলে দেখতা যে যারা 1 উইকে রুটিন বানাচ্ছে ওদের ওইটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা আসলে কমপ্লিট করা সম্ভব না, এটা আসলে কমপ্লিট করা যায় না। এই জন্য আমি বলতেছি যে হচ্ছে আমাদের রুটিন বানাতে হবে। কিন্তু আজকে কালকে ভিডিও মানে আজকে কালকে আমার কেমন কেমন করে পড়া উচিত, কিভাবে আগানো উচিত, সেইটা আমরা ছোট ছোট করে নোট করতে পারি। ধরো এখন আমি তোমাদের বলি, ধরো ফিজিক্সে আমার একটা চ্যাপ্টারে একটু প্রবলেম আছে, ফিজিক্স ফার্স্ট পেপারে। তো তুমি ওইটা নিয়ে বসলা, ওইটা নিয়ে কিছুক্ষণ করলা, করার পরে তোমার ধরো একটা না যে একই সাবজেক্ট তোমার 2-3-5 ঘন্টা ধরে পড়তে হবে এমন কোনো কথা নেই। তুমি যদি সুইচ করো সাবজেক্ট টু সাবজেক্ট, দেখা যাবে কি জানো, তখন তোমার লাগবে না, মানে একঘেয়েমি লাগবে না, তখন একটু পড়তে ভালো লাগবে। তো আমি রেকমেন্ড করব তোমরা টপিক চেঞ্জ করে করে, সাবজেক্ট চেঞ্জ করে করে কিছুক্ষণ পর পর পড়বা আর রেস্ট নিবা। এটা হচ্ছে তোমাদের এখনকার কাজ। আর মনে রাখবা, তোমাদের এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, এরা ছাড়তে হবে। এইটা না ছাড়া এখন আর কোনো উপায় নেই। আমাদের কখন হবে বিষয়টা, যখন হবে আমাদের রেজাল্ট। ঠিক আছে, যদি এইটা মাথায় নিয়ে চলতে পারো তাহলে পড়ালেখা আগাবা। আচ্ছা, এইবার আসো আমরা দিনগুলোকে কীভাবে কাজে লাগাতে পারি বা রুটিন টাইপের কি করতে পারি। ধরো হচ্ছে এমন করতে পারো, এখন আমাদের কিছু দিন দিন করে নিয়ে আমরা হচ্ছে এরকম করতে পারি। ধরো একটা সাবজেক্ট, ধরো ফিজিক্স আছে, কেমিস্ট্রি, ম্যাথ, তারপরে ধরো বায়োলজি, ঠিক আছে, আইসিটি, বাংলা আশা করি তোমাদের পড়া আছেই। তারপরে আমি কিছু জিনিস বলবো, একটু খেয়াল করো। ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি আমরা হচ্ছে ধরো এরকম দিন করে নিয়ে নিতে পারি। তাই বলে যে তোমাদের আমারটাই ফলো করতে হবে এমন কিছু না। তোমরা তোমাদের অবস্থা জানো সবচেয়ে ভালো করে, যেহেতু তোমরা পরীক্ষা দিছো, তোমরা জানো নিজেদের অবস্থা, যে কার কোথায় ল্যাকিংস আছে, কার কোথায় কী অবস্থা। সেই অনুসারে তোমাদেরকে নিজেদের প্ল্যান নিজেদের বানাতে হবে। এটা কোনো ভাইয়া আপু তোমাদেরকে বানাই দিতে পারবে না, কারণ নিজের প্ল্যান নিজেই করা যায়। আর আমি নিজেই জানি যে আমার কোন কোন জায়গায় সমস্যা আছে। তো ধরো এমন করতে পারো যে আমার ফিজিক্সে সব কিছু কমপ্লিট করতে ফার্স্ট সেকেন্ড মিলাইতে আমার ধরো 5 দিন সময় লাগবে, 5 দিন আমার সময় লাগবে। এমনও হতে পারে ধরো কেমিস্ট্রি আমি একটু ভালো পারি, তাহলে আমার একটু 3 দিন সময় লাগলো। ম্যাথ ধরো হচ্ছে আমার 4 দিন সময় লাগবে। এইভাবে করে আমরা হচ্ছে জিনিসগুলোকে গুছায় আনতে পারি। বায়োলজি করতে ধরো আমার 3 দিন সময় লাগবে সবগুলো রিভিশন দিয়ে শেষ করতে। এরকম করে করে আমরা আর কি করে নিব যে এই কয়দিনের মধ্যে আমার এই জিনিসগুলো শেষ করতে হবে। এবার আসো, এটা হচ্ছে তোমরা তোমাদের মতো করে বানালে কমপ্লিট করে করে আগাবা। একবারে বেশি প্ল্যানিং করার দরকার নাই, অল্প অল্প করে আগাও, দেখবা যে পড়া কমপ্লিট হচ্ছে। একবারে বিশাল প্ল্যান করলে সেটা শেষ হয় না। তো এইবার তোমাদেরকে কিছু কথা বলি। দেখো, বাংলা আমাদের ব্যাচের সময় বাংলা, ইংলিশ, আইসিটি সেই পরিমাণে মানুষের A+ মিস গেছে। ঠিক আছে, অনেক ভালো ভালো স্টুডেন্টরা আমাদের সাথে যারা রোল 1, 2, 3 ছিল, এরকম অনেক ভালো ভালো স্টুডেন্টদের কিন্তু A+ মিস গেছে। তো আমাদের বাংলা, ইংলিশ, আইসিটি এই 3টাতে A+ মিস ভালো পরিমাণে যায়। আমাদের এই 3টাতে অবশ্যই ফোকাস দিতে হবে। এগুলোও সাবজেক্ট, তোমরা সারাদিন ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে যদি পড়ে থাকো তাহলে কিন্তু হবে না, আমাদের এগুলোকেও খেয়ালে রাখতে হবে। আচ্ছা, এবার বাংলার কথা যদি আসি, দেখো এবার সাবজেক্ট ওয়াইজ তোমরা বাংলার জন্য কি করতে পারো। বাংলায় A+ পাওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে বাংলায় A+ উঠানোর ইজি উপায় হচ্ছে আমাদেরকে MCQ ভালো পারতে হবে। MCQর জন্য আমরা কি করব, MCQর জন্য আমাদের এখন টেস্ট পেপারে দেখবা বোর্ড প্রশ্ন আছে, বোর্ড প্রশ্নগুলো আমরা তো করবই।
তারপরে আমরা হচ্ছে ধরো ক্যাডেট কলেজের প্রশ্নগুলো তোমরা যদি একটু দেখো তাহলে দেখবে আরেকটু প্র্যাকটিস হচ্ছে। আর হচ্ছে করতে পারো, বইটা অবশ্যই ভালো করে পড়তে পারো, বই এর বিকল্প নাই, তো বই পড়তে হবে ভালো করে। তাহলে এটা হলো বাংলার এমসিকিউ। বাংলার এমসিকিউ ভালো পড়তে হবে। আর হচ্ছে জ্ঞানমূলক, ক ভুল করা যাবে না, 7টা ক থাকবে, 7টা ক কারেক্ট করার সর্বোচ্চ চেষ্টা করবা। দেখবা যে তোমার মানে ছাক্কা মার্কস যেগুলোকে বলে এগুলোকে তোমার ভুলেও বাদ দেওয়া যাবে না। আর জ্ঞানমূলকগুলো ঠিকঠাকভাবে লিখবা, প্রত্যেকটা ঘয়ের জন্য ভিতরে একটু সুন্দর করে গুছায় পরিষ্কার করে লিখবা। ইনশাল্লাহ বাংলা সমস্যা হবে না, কারণ বাংলা হচ্ছে 2 পেপার আছে। ফার্স্ট পেপারে যদি তোমার টানাটানি পড়েও যায়, সেকেন্ড পেপার থাকবে। সেকেন্ড পেপারে গ্রামার আইটেমগুলো আমাদের খুব ভালো মতো পারতে হবে, আমাদের বই থেকে একদম ভালো মতো পড়ে যদি তুমি গ্রামার পুরোটা পেরে যাও তাহলে তো রাইটিং পার্ট তোমাদের কাছে কোনো ব্যাপারই না বাংলার জন্য। তো এটা হলো বাংলার জন্য। এবার আসে ইংলিশ। আচ্ছা, ইংলিশের ব্যাপারটা হচ্ছে ইংলিশ নিডস মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করবে তার জন্য ইংলিশ তত বেশি ভালো হবে। ইংলিশের জন্য আমি ফলো করছিলাম হচ্ছে নবদূত বইটা। নবদূত বইয়ের মধ্যে হচ্ছে তোমার অনেক বোর্ড প্রশ্ন থাকে, বোর্ড প্রশ্ন তো সবগুলোতে থাকে, কিন্তু বোর্ড প্রশ্নের সাথে তোমার হচ্ছে আইটেম ওয়াইজ খুব গুছায় সুন্দরভাবে থাকে। তো যাদের ইংলিশ হয়ে গেছে তারা হচ্ছে ধরো বোর্ড প্রশ্ন অনেক আগে হয়ে গেছে, তোমরা ইংলিশ প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করতে পারো। ধরো হচ্ছে তোমরা আধা ঘন্টা ইংলিশের জন্য একটা মডেল কমপ্লিট করলা, প্রতিদিন একটা করে মডেল তোমরা যদি সলভ দাও, 2টা করে মডেল সলভ দাও 2 পেপারের, তাইলেও তো তোমার ইংলিশ প্র্যাকটিসটা থাকে আর কি। বোর্ড প্রশ্ন ছাড়া তোমরা বাকিগুলো একটু প্র্যাকটিস করতে পারো, প্রতিদিন অল্প অল্প করে করবা। এটা হচ্ছে ইংলিশ গ্রামাটিক্যাল মিস্টেক কম করবা, তাহলে দেখবা যে ইংলিশের সমস্যা কম হবে। তো হচ্ছে ইংলিশে যাদের ধরো ইংলিশও পড়া হয় নাই, তোমরা হচ্ছে বোর্ড প্রশ্নগুলো আগে ভাই ভালো মতো শেষ করো। বোর্ড প্রশ্ন যদি কমপ্লিট হয়ে যায় তখন তোমরা আস্তে আস্তে অন্যদিকে আগাবা, কিন্তু বোর্ড প্রশ্ন অবশ্যই আগে করতে হবে। তাই বলে যে বোর্ড প্রশ্ন কমন পড়ে যাবে তা না, ইংলিশে সবসময় কিন্তু কমন পড়বে না। তো কমন না পড়লেও আমাদের প্র্যাকটিসটা হেল্প করবে, এই জন্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো ইংলিশ গেল। এবার আসো আমাদের আইসিটির জন্য আমরা কি করব? আইসিটির জন্য কিছু কথা বলতেই হবে। আইসিটি দেখো, আইসিটিতে অনেকের A+ মিস যায়। আমাদের আইসিটি এর ক্ষেত্রে থিওরি পার্ট আছে, অঙ্ক পার্ট আছে, টেবিল থাকে, তারপরে যে সত্যক সারণী যেটা বললাম, তারপরে ধরো HTML থাকে, আর হচ্ছে কোড থাকে। তো এগুলোর মধ্যে অনেকেরই প্রবলেম আছে, সবগুলো চ্যাপ্টার সবাই কমপ্লিট করতে পারে না, না পারলেও অসুবিধা নেই। তোমাদের মধ্যে ধরো অনেকে আছে যে থিওরি পার্টগুলো ভালো পারে, তারপরে ধরো থাকে ওই যে অঙ্ক পারে 3rd নাম্বার চ্যাপ্টারের আইসিটির 3rd চ্যাপ্টারের যে ম্যাথগুলা ওগুলা পারো তোমরা। তারপরে হচ্ছে গেটের অনেকে প্রবলেম আছে। গেট আসলে কি কিছু সোজা আছে কিছু কঠিন আছে, তো মিলাই ঝিলাই আছে গেট। আর এইচটিএমএল মোটামুটি প্রায় সবাই পারে। তো এইচটিএমএলটা থাকে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের টাইমে আমাদের এইচএসসি ব্যাচে আমরা এইচটিএমএল অনেক করছিলাম, কিন্তু আমাদের ঢাকা বোর্ডে আসেই নেই এইচটিএমএল। তো এরকম হতেই পারে, তাই না? আমাদের সব কিছু প্রিপারেশন নিয়েই পরীক্ষার হলে যাওয়া লাগবে। তো আইসিটিতে ধরো 1, 2 চ্যাপ্টার, 3, 4, 5 এটার মধ্যে তোমাদের 5 নাম্বার চ্যাপ্টারের প্রবলেম যদি থেকে থাকে, তাহলে আমি বলবো যে যাদের অবস্থা অনেক খারাপ তাদের জন্য আগে বলি, তোমরা 1 নাম্বারের যে থিওরিগুলো আছে, তারপরে 2 নাম্বারের থিওরি, আর 3 নাম্বারের ম্যাথ, প্লাস হচ্ছে সত্যক সারণীর টেবিল, এই জিনিসগুলো একটু ভালো মতো দেখো। আর HTML তো তোমরা পারবাই। আর 4 নাম্বার অধ্যায় HTML ছাড়া আর কী আছে? আর হচ্ছে ওয়েবসাইট কাঠামোগুলো আছে, তারপরে হচ্ছে ওই যে স্ট্যাটিক ডাইনামিক, আর আছে কি, আর আছে হচ্ছে আমাদের ওই যে লিঙ্কড ওয়েবসাইট, তারপরে হচ্ছে লিনিয়ার, এই জিনিসগুলো আছে। তো এগুলো বেশি কঠিন না, এগুলো তোমরা পড়ে নিবা। আর অনুধাবন জ্ঞানমূলক এগুলো তো পড়তেই হবে। আর 5 নাম্বার চ্যাপ্টার যদি তোমরা স্কিপ করতে চাও করতে পারো। আমাদের টাইমে 5 নাম্বার চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল তো আসছিলো। এখন অনেক সময় দেখো প্রশ্ন কঠিন করলে 5 নাম্বার থেকেও তোমার বেশি দিয়ে দিতে পারে। তো 5 নাম্বার আমি বলবো যে পুরাপুরি স্কিপ না করে এখান থেকে অ্যালগোরিদম আর ফ্লো চার্ট যদি একটু দেখে যাও, তাহলে ধরো এগুলো আনসার করতে পারবা। আর দেখে গেলা, ঠিক আছে? এইগুলা তোমরা হচ্ছে একটু আইসিটির জন্য করো। আর হচ্ছে আইসিটির ক্ষেত্রেও সেম কথা বলবো, ক আর এমসিকিউ, জ্ঞানমূলক আর এমসিকিউ যদি করো ভালো মতো, তাহলে আশা করি আর প্রবলেম হবে না। আর ম্যাথগুলো দিলে তো ফুল মার্কস করেই পাবা। তো এইটাই।
এগুলো দেখতে হবে। এমসিকিউ ভালো মতো দেখার জন্য আমাদের বই রিডিং ভালো মতো পারতে হবে। এটা হচ্ছে আইসিটি। এবার যদি বলি, ধর কেমিস্ট্রি তো তোমরা অনেক করছো, এখন ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে বোর্ড প্রশ্নগুলাই ভালো মতো দেখো। আর হচ্ছে আমাদের যখন আমরা করছিলাম, এখন ধরো সব কিছু তো রিভিশন দেওয়া সম্ভব না। তোমরা যেটা করতে পারো, আমাদের আগে যেগুলো আমরা করছি সেগুলোর ক্ষেত্রে আমাদের অনেক দাগানো লাইন থাকে। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে ধরো হচ্ছে আমাদের দাগানো কিছু ম্যাথ থাকে যে আমরা করতে গিয়ে যেগুলো একটু কঠিন মনে হয়েছিল সেগুলো আমরা দাগিয়ে রাখছিলাম। তো সেইগুলো আমরা একটু দেখব, ওগুলো আমরা বারবার করে দেখব। আর যেগুলো আমরা ভুল করব ম্যাথ করতে করতে, সেগুলো আমরা বারবার একটু প্র্যাকটিস করব। আর ফিজিক্স কেমিস্ট্রি অবশ্যই আমাদের জ্ঞানমূলক অনুধাবন একটু নজর দিতে হবে। এখন সবসময় তো আমরা ম্যাথ করে আসছি, যারা করছো খুবই ভালো, কিন্তু এখন শেষে এসে আমাদের অবশ্যই একটু অনুধাবন জ্ঞানমূলক আর এমসিকিউর দিকে নজর দিতে হবে। এগুলো ছাড়া কিন্তু হবে না। অনুধাবন জ্ঞানমূলক এমসিকিউ এগুলো আমাদের একটু ভালো মতো দেখতে হবে। এটার জন্য অনুধাবন জ্ঞানমূলকের জন্য তোমরা বোর্ড প্রশ্নগুলোই দেখতে পারো, ওটা অসুবিধা নেই। ম্যাথগুলোও বোর্ড প্রশ্ন দেখো আপাতত। যাদের হয়ে গেছে তারা তো আরও একটু অ্যাডভান্স দেখতে পারো, আর যাদের হয় নাই তোমরা বোর্ড প্রশ্নটাই ভালো মতো দেখো। হ্যাঁ, লাস্ট 10 বছরের প্রশ্নগুলো দেখো। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলোর জন্যই একই কথা বলবো। ম্যাথের অবশ্যই মেন বইয়ের ম্যাথগুলো যদি তোমরা ভালো মতো পেরে থাকো তাহলে তো বোর্ড প্রশ্নে আটকাবা না আশা করি। তো এইবার আসো বায়োলজি। বায়োলজিতে আমরা কি করতে পারি? বায়োলজির জন্য আমাদের মেন বই, বায়োলজির কিন্তু হিউজ টপিক, বায়োলজির অনেক পড়া, বায়োলজি ফার্স্ট সেকেন্ডে। এই দুইটার জন্য বলবো যে আমাদের সব কিছু পড়ে তো শেষ করতে পারতেছি না, যাদের এমন অবস্থা, তাহলে আমাদের ইম্পর্টেন্ট টপিক যেগুলো বোর্ডে আসছে সেই জিনিসগুলো আমাদের ভালো মতো দেখতে হবে। অনেক সময় বোর্ডের বাইরেও আসে, কিন্তু ওইটা তো দিবেই, একটা প্রশ্ন বানাতে গেলে 20% তো একটু কঠিন করবেই। তো সেটার জন্য আমাদের বোর্ড প্রশ্ন যদি ভালো মতো দেখি, বোর্ড থেকে আমরা বুঝতে পারবো কোনগুলা ইম্পর্ট্যান্ট আর কোনগুলা বারবার আসছে। সেই টপিকগুলোই আমরা বারবার করে পড়বো। সব কিছু পড়লে বায়োলজি মনে থাকবে না। এই জন্য ফার্স্ট সেকেন্ড দুইটারই মেইন বই থেকে আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো দেখবো, এমসিকিউ দেখবো। আগে পড়ছি যেহেতু তখন দাগানো আছে, তো আমরা এমসিকিউগুলো ওখান থেকে দেখবো। আর বোর্ডের এমসিকিউগুলো দেখে যাব। তাই বলে বোর্ডের এমসিকিউ যে কমন পড়বে তা না, কিন্তু আমাদের বোর্ড বইটা মানে মেইন বইটা আমাদের হচ্ছে এমসিকিউটা ভালো মতো দেখতে হবে। বায়োলজির এমসিকিউ আর খ এগুলো যদি পারো তাহলে তো তোমার অনেক নাম্বার উঠে যায়। আর হচ্ছে বায়োলজির ঘর জন্য হচ্ছে ওই যে বোর্ড প্রশ্নগুলো মানে ইম্পর্ট্যান্ট যেগুলো আসছে টপিক, সেগুলো পড়লেই কমন পড়ে যাবে বায়োলজির ক্ষেত্রে। তো এটাই ছিল সব সাবজেক্টের ক্ষেত্রে একটা ওভারভিউ। তোমাদের যদি মনে হয় যে আমার অনেক বাকি, এখন এগুলো শেষ করার সময় আর সময় নাই, যদি মনে হয় পরে করব, আর শেষ করার সময় পাবা না। যা করার এই কয়দিনের মধ্যেই করতে হবে। এখন পড়ালেখা করতে হবে, ভালো মতো পড়তে হবে, টাইমটাকে কাজে লাগাতে হবে। আর যেভাবে বললাম যে প্ল্যানিং, নিজের ভুলগুলা, নিজের দুর্বল জায়গাগুলো সেগুলো আমাদের আইডেন্টিফাই করে ভালো মতো করে আগাতে হবে। তো বেস্ট অফ লাক। আশা করি তোমরা পড়ালেখা করে আগাতে থাকো। কোনো টপিকে যদি প্রবলেম থাকে যে আপু এই টপিকটা বুঝতে প্রবলেম হচ্ছে বা এই বিষয়ে ভিডিও বানানো দরকার, তাহলে অবশ্যই কমেন্টে বলো। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।